আলোচ্য বিষয় নভেম্বর মাসের সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন। এর আগে তোমাদের বাংলা, ইতিহাস, বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়ে গেছে 50 নম্বরের। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো 50 নম্বরের সলিউশনটা আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে কিছু এমসিকিউ আছে, তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ, তারপরে ঠিক ভুল নির্ণয়, তারপরে স্তম্ভ বেরোনো, তারপরে সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন, তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3 নম্বরের, তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও 5 নম্বরের। এই হচ্ছে তোমাদের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তাহলে দেখি প্রথম প্রশ্ন কি আছে। সূর্যের উত্তরায়ণের সময়কাল এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে দেখে নিই। তো সূর্যের উত্তরায়ণের সময়কাল অপশন হবে গ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এইখানে যে গটা আছে অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, এটা হচ্ছে সূর্যের উত্তরায়ণের সময়কাল। কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে দেখো এখানে যে ক্ষয়ের অ্যান্সারটা আছে, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, এইটা হবে এর সঠিক উত্তর। 1.3 টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো, এখানে দেখো গ অপশনটা রাইট হবে, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। এই দেখো উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম 1.3 যেটা আছে সেটা রাইট হবে। তারপরটা দেখো ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, এখানে হবে ঘ হিমালয়। ঠিক আছে, উত্তর হবে ঘ হিমালয়। ঘয়েরটা তাহলে তোমরা রাইট দেবে। ঠিক জোড়াটি নির্বাচন করো, এদের মধ্যে কোনটি ঠিক জোড়া। তো দেখো খ যেটা আছে নদীর উচ্চ প্রবাহ থেকে আর নদীর প্রধান কাজ ক্ষয়, এইটা হচ্ছে ঠিক জোড়া, তাহলে এটাতে তোমরা রাইট চিহ্ন দেবে। তারপর দেখো 1.6 এর প্রশ্নে চলে আসছি। আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো কোনটা, এখানে হবে ঘ বিষুব রেখা। তারপরে 1.7 এর প্রশ্ন, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, দেখো একটা ছোটনাগপুর আছে অপশনে, তো এর সঙ্গে যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে গ পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তারপরে দেখো নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো, এখানে যে গয়ের অপশনটা আছে নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 9 নম্বর, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো, এখানে দেখো যেটা ঘ আছে মার্বেল, সেটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কি হয়, এখানে উত্তর হবে কমতে। ঠিক আছে, কমতে লেখা আছে, কমতে হবে, কমতে থাকে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়, উত্তর হবে বৃদ্ধি পায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো, উত্তর হবে লেনা। এই দেখো এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো লেনা। তারপরে দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, এই উক্তি ঠিক, তাই জন্য এখানে ঠিক লিখেছি। শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে, এটাও ঠিক। জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, এটা সম্পূর্ণ ঠিক। ঠিক আছে, স্তম্ভ মেলাও। দেখো এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে তোমাদের কিছু, এই দেখো তোমাদের এখানে প্রশ্ন আছে, তো এর উত্তরটা আমরা দেখে নিচ্ছি। ফুজিয়ামার সঙ্গে মিলবে হচ্ছে আগ্নেয় পর্বত, দেখো ফুজিয়ামার সঙ্গে মিলছে আগ্নেয় পর্বত। তারপর দেখো গ্রানাইটের সঙ্গে মিলছে আগ্নেয় শিলা, গ্রানাইটের সঙ্গে আগ্নেয় শিলা মিলছে। সবশেষে দেখো মিয়েন্ডার আছে, মিয়েন্ডারের সঙ্গে নদী প্রবাহের মিল হচ্ছে, নদীর মধ্যপ্রবাহের মিল হচ্ছে। ঠিক আছে, তো সেটা এখানে লেখা আছে। এবার দেখো পরেরটা, সংক্ষিপ্ত উত্তর দাও। কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? উত্তর লিখবে 21শে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় কারণ নিজের পরিক্রমণ গতিতে 21শে জুন তারিখে
পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। ওই দিন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে 21শে জুন তারিখটিকে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বেশি বড় এবং রাত সবচেয়ে ছোট হয়, আর দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখার উপর পৌঁছায় বলে 21শে জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। তারপরে দেখো 2 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এর উত্তর দিবে অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্ত। এটা একটি করে বৈশিষ্ট্য হয়ে গেল। এবার দেখো 3 নম্বর, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তর দিবে ভারতের উত্তর দিকে প্রাচীরের মতো সুউচ্চ হিমালয় পর্বত অবস্থান করছে। এই পর্বত থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতকালে উত্তরের শীতল সাইবেরীয় বাতাস ভারতে প্রবেশ করতে বাধা পায়, ফলে ভারতে শীতের প্রকোপ কম হয়। তারপরে দেখো 5.4টা কি আছে, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। কি বলেছে ভূমির ঢাল আর উচ্চতা। তো দেখো ভূমির ঢালের ক্ষেত্রে মালভূমি চারপাশে খাড়া ঢালযুক্ত হয়ে থাকে, আর সমভূমি উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো হয়ে থাকে। উচ্চতার ভিত্তিতে কি হবে, গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু, আর সমভূমি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উঁচু। ঠিক আছে, এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 3 করে আছে। মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। তো উত্তর লিখবে বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে বায়ুর চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। বায়ু উষ্ণ হলে হালকা ও প্রসারিত হয়, ফলে তার চাপ কমে যায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রখর সূর্যের তাপে বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করেছে। অপরদিকে মেরু অঞ্চলে সূর্যতাপের অভাবে তীব্র শীতলতার কারণে বায়ু শীতল ও সংকুচিত হয়ে উচ্চচাপের সৃষ্টি করেছে। এবার দেখো পরের প্রশ্নে চলে আসছি। মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তো দেখো উত্তর লিখবে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা বেলে মাটি, এটা হচ্ছে মাটির দানার আকার মোটা। এঁটেল মাটি, এটা হচ্ছে মাটির দানার আকার সূক্ষ্ম। দোআঁশ মাটি, এখানে হচ্ছে মাটির দানার আকার মাঝারি। তারপর চলে আসে 3 নম্বর প্রশ্ন, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। উত্তর লিখবে নীল নদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরে নীল নদের প্রবাহপথে একসময় প্রায় বন্যা হতো। বছরের অন্যান্য সময় জলের অভাবে মিশরের নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না। তাই বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিজমির জলসেচ, এই 2টি মূল উদ্দেশ্য নীল নদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল। নীল নদের ওপর এই বাঁধ তৈরি হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এবার দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। দেখো এই প্রশ্নগুলোর কথা বলেছি আমি। দেখো প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, 3টে প্রশ্ন আছে 5 করে আছে। তো দেখো প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। তো এর উত্তরে আমরা লিখব নিরক্ষীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এশিয়া মহাদেশের নিরক্ষরেখায় কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল অধিক উষ্ণতা, বার্ষিক গড় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অধিক বৃষ্টিপাত, বার্ষিক গড় 200 থেকে 300 সেন্টিমিটার। এই অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সবুজ পাতাযুক্ত শক্ত কাঠের চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা প্রভৃতি এই অরণ্যের প্রধান উদ্ভিদ। উষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ পয়েন্ট করবে। এশিয়া মহাদেশের আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক,
ইরান, কুয়েত প্রভৃতি দেশগুলিতে উষ্ণ মরু অঞ্চল দেখা যায়। অধিক উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড ও অতি অল্প বৃষ্টিপাত মানে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিমিটার এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য, যার প্রভাব এখানকার স্বাভাবিক উদ্ভিদের ওপরও স্পষ্ট। বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানকার গাছগুলিতে কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছে জল বেরিয়ে না যায়। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিচ্ছি। বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। অধিকাংশ গাছই কাঁটা জাতীয় হয়ে থাকে, যেমন ক্যাকটাস, বাবলাফ, নিমনসা, খেজুর প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন দেখো 7.2-এর, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। আফ্রিকায় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, লম্ব সূর্যরশ্মি আর সারা বছরের বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এবং এই ঘন জঙ্গলের প্রধান গাছ। ঋতু পরিবর্তন না হওয়ায় এবং সারা বছর বৃষ্টিপাত হওয়ায় এখানকার গাছগুলি পাতা সবুজ থাকে, তাই এই অরণ্যের নাম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। ভূমধ্যসাগরীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছর 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। বাষ্পমোচন রোধ করার জন্য গাছের পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক প্রভৃতি গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। আচ্ছা, তোমরা এই যে ক্লাসটা নিচ্ছি এগুলো বুঝতে পারছো কিনা বা কোথায় সমস্যা হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। এবার দেখো, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখবে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক অতি নিবিড় হলেও মানুষের কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যেমন কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও, এটা সামরিক নয় সাময়িক হবে, সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। তাই সবশেষে বলা যায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বক্তব্যটি যথার্থ। তাহলে তোমাদের ভূগোলের 50 নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের যে সাবজেক্টগুলো বাকি আছে অর্থাৎ ইংরেজি, অঙ্ক এবং স্বাস্থ্য, সেটা খুব শিগগিরই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই থাকছে।